তানভীরদের বাড়িতে গিয়েছে পুরবি 2 দিন হলো। বাবার বাড়িতে 2 দিন থেকেই চলে এসেছে তানভীরদের বাড়িতে। এখানে এসে পুরবির মনে হলো কিছুটা যেন স্বস্তি পাচ্ছে এবার সে। অন্তত তানভীরকে ছোট হতে হচ্ছে না। বাবার বাড়িতে যেই 2 দিন ছিল পুরবির ভীষণ লজ্জা লাগছিল। তানভীর নিজে বাজার করেছে, পুরবি রান্নাবান্না করেছে। সালমা একবারও ডেকে কথা বলেনি। পুরবি মনে মনে চেয়েছে যাতে তাড়াতাড়ি চলে আসে এই বাড়িতে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে পুরবি বাড়ির উঠোন ঝাড়ু দিল। তারপর রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসিয়ে দিল। একটা বিষয় দেখে পুরবি কিছুটা অবাক হলো। এই বাড়িতে কেউই খুব একটা নামাজ কোরআন পড়ে না। শুধু তমিজ মিয়া তানভীর মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়তে। পুরবি পড়ে নেয় নিজের রুমে। বাড়ির মহিলারা কেউই সকালে ওঠে না। সবাই 8টা বাজলে ঘুম থেকে ওঠে। সবার রুটিন একটাই, ঘুম, খাবার, সিরিয়াল দেখা। পুরবি চা বসিয়ে আরেক চুলায় আটার কাই করে নিল। তাহেরা এসে আলু গাজর কুচিয়ে দিল। পুরবি রুটি বানালো, ভাজি বসিয়ে দিল। তাহেরা দুপুরে রান্নার জন্য মাছ তরকারি কাটতে বসলো। পুরবি এই 2 দিন ধরে সব কাজ করা শুরু করেছে। তানভীরের প্রবল আপত্তি পুরবি অগ্রাহ্য করে কাজকর্ম করতে লাগলো ঘরের। পুরবির রুটি বানানোর মাঝখানে তানভীর ডাক দিল পুরবিকে চা দেওয়ার জন্য। তানভীরের ডাক শুনে পুরবি আড়ষ্ট হয়ে গেল। পুরবি জানে এই লোকটা বাহানা খুঁজছে পুরবিকে রুমে নেওয়ার জন্য। পুরবি তাহেরাকে বলল, আপা, আপনি আপনার ভাইকে 1 কাপ চা দিয়ে আসেন, আমি গিয়ে আব্বাকে দিয়ে আসি। তাহেরা পুরবির কথা মতো চা নিয়ে গেল তানভীরের রুমে। তাহেরাকে দেখে তানভীর রেগে গেল ভীষণ পুরবির ওপর। তাহেরাকে জিজ্ঞেস করলো, পুরবি কি করছে আপা? ওকে বলো আসতে রুমে, আমার ওয়ালেট খুঁজে পাচ্ছি না। তাহেরা এদিক ওদিক তাকিয়ে বলল, কি কোন ভাইজান? ওই যে 2 বালিশের মাঝখানে আপনার ওয়ালেট। লজ্জা পেল তানভীর তাহেরার কথায়, কিন্তু চেহারায় তা প্রকাশ পেতে দিল না। আমতা আমতা করে বলল, আরে ধুর, ওয়ালেট না তো, আমার ঘড়ি খুঁজছি। তাহেরা বিরক্ত হয়ে বলল, ভাইজান কি আন্দা নাকি? হাতে ঘড়ি দিয়া বসে আছেন, আবার কইতাছেন ঘড়ি পান না। তানভীরের প্রচণ্ড মেজাজ খারাপ হলো। তাহেরার সাথে আর একটা কথাও না বলে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ল। এই পুরবি মেয়েটার ওপর ভীষণ অভিমান জন্মেছে তানভীরের। মেয়েটা চড়ুই পাখির মতো শুধু ফুরুত ফুরুত উড়াল দিয়ে পালিয়ে যায় তানভীরের হাত থেকে। কিছুতেই তানভীর বন্দি করতে পারছে না একে। তাহেরা রান্নাঘরে গিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খেলো। পুরবি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল তাহেরার দিকে। হাসি থামিয়ে তাহেরা বলল, তানভীর ভাই মিশা কথাও কইতে জানে না ভাবি। খাটের উপরে মানিব্যাগ, আমারে কয় আপনারে ডাইকা দিতে মানিব্যাগ নাকি খুঁজা পায় না। আমি কইলাম ওই তো খাটের উপর। তারপর কয়, না ভুল হইছে, আমার ঘড়ি পাই না। আমি কইলাম ঘড়ি তো হাতে দিয়ে বসে আছেন। বেচারা আর কিছু না বইলা চিত হইয়া শুয়া পড়ল খাটে। লজ্জায় পুরবির ফর্সা 2 গাল পাকা টমেটোর মতো লাল হয়ে গেল। ধীর পায়ে হেঁটে গেল রুমের দিকে। যতই রুমের দিকে যাচ্ছে পুরবির হার্টবিট ততই বেড়ে যাচ্ছে। পুরবির মনে হলো আর 1 পা সামনে আগালে সে মরেই যাবে। তবুও গেল রুমে। গিয়ে দেখে চা পড়ে আছে ড্রেসিং টেবিলের উপর। তানভীর শুয়ে আছে। পুরবিকে দেখেই তানভীর জড়িয়ে ধরল। তারপর রুমের দরজা বন্ধ করে দিল। বাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠতে লাগলো। খাবার টেবিলে বসে সবাই নাস্তা করছে। বাদ শুধু পুরবি আর তানভীর। তমিজ মিয়া ভাজি মুখে দিয়ে বললেন, ফার্স্ট ক্লাস ভাজি বানাইছস আজকে তাহেরা, জীবনে প্রথম তুই এত ভালো রান্না করছস। তাহেরা হেসে বলল, খালুজান কি কোন, রান্না তো করছে নতুন ভাবি, হের রান্নার হাত ভালা। আনিকা রুটি ছিঁড়ে মুখে পুড়তে পুড়তে বলল, ভালোই তো, বাড়িতে নতুন রাঁধুনির আগমন হয়েছে। এসব রান্না বান্নার কাজ আমার জাস্ট পেন লাগে। তারিন বলল, আগুনের তাপ আমার সহ্যই হয় না ভাবি। রেবেকা কথা না বলে খেলেন। তমিজ মিয়া খেতে খেতে বলল, যে রান্দে হ্যাঁ চুলও বান্ধে বুঝলা। পুরবির মেট্রিকের রেজাল্ট জানো, গোল্ডেন A+ পাইছো। আর তোমাগো না আছে বিদ্যা, না আছে বুদ্ধি, আর না আছে কাজের গুণ। ও কাজও করছে বাপের ঘরের, পড়ালেখাও করছে। মিম বলল, ঠিকই কইছেন আব্বা, পুরবির আরেকটা গুণও আছে, ওর রূপ। আমগো তো বিদ্যা বুদ্ধি রূপ কোনোটাই নাই। এর জন্যই বিয়ার এত বছর হয়েছে নিজের স্বামীরা হাত করতে পারি নাই। আমাগো স্বামীরা আমাগো কথা মতো উঠে না, বহেও না। আর পুরবির কি গুণ দেখেন আব্বা, বিয়া হইতে না হইতে সোনার ডিম পাড়া রাজহাঁস রে নিজের হাতের মুঠায় নিয়ে নিছে।
তানভীর এখন বইয়ের আঁচলের নিচে ঘুরঘুর করে তাই। মিমের এরকম জবাবে তমিজ মিয়া হতবিহ্বল হয়ে তাকিয়ে রইলেন। চেয়ারে বসে থাকা বাকি সদস্যদের মুখে 200 ওয়াটের বাল্বের মতো জলজল করে উঠল। রেবেকা নিজেও খুশি হলেন। তমিজ মিয়া টেবিল ছেড়ে উঠে গেলেন। তমিজ মিয়া উঠে যেতে খাবার টেবিলে হাসির রোল পড়ে গেল। দরজা খুলে তানভীর বের হয়ে এলো পূরবীকে নিয়ে। চেয়ার টেনে পূরবীকে বসতে বলে নিজেও বসলো। প্লেটে খাবার নিতে নিতে তানভীর মিমকে বলল, মেজো ভাবি, বইয়ের আঁচলের নিচে থাকা যদি এতই খারাপ হয়ে থাকে, তবে তুমি কেন প্রতি সপ্তাহে জবেদা খালার বাড়িতে যাও মেজো ভাইয়ের জন্য পান পড় আনতে? রেবেকা অগ্নিদৃষ্টিতে তাকালো মিমের দিকে। মিমের মুখ শুকিয়ে গেল ভয়ে। গমগমে গলায় রেবেকা বললেন, আমার খেয়ে আমার পরে তুই আমার পোলার লাইগা তাবিজ করস, যাতে আমার পোলা আমার কথা না শোনে? তারিন বলল, ছি মেজো ভাবি, ভালোবাসা দিয়া স্বামীর মন জয় করতে না পারলে এসব করে মন জয় করতে চাও কেন? তানভীর হেসে বলল, আপা, তুইও এমন কোনো সাধু মহিলা না। গত 2 দিন আগেই তো তুই আর মা মিলে গেলি খালার বাড়িতে। তুই গেলি তোর স্বামীর জন্য, আর মা গেল আমার জন্য। এমনকি সেই চিনি মা গতকাল আমার চায়ও মিশিয়ে দিয়েছিল। তোরা পারিসও সবাই। এত অন্ধবিশ্বাস নিয়ে থাকিস কিভাবে সবাই? এভাবে যদি মানুষ বশ করা যেত, তবে রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে এসব কাজ করে জিতে যেত। তানভীর পূরবীকে নিয়ে পূরবীদের বাড়ি যাচ্ছে। পূরবী ভীষণ খুশি আজ। সুরভিকে আজকে লেডিস হোস্টেলে দিয়ে দিবে, তাই আনতে যাচ্ছে তাকে। বাড়িতে পা দেওয়ার সাথে সাথে পূরবীর এতক্ষণের আনন্দ সব উবে গেল। সালমার ঘরের বারান্দায় সুরভি উপর হয়ে পড়ে আছে বেহুশ অবস্থায়। ফর্সা হাত পা নীল হয়ে আছে মারের দাগে। পূরবীর বুক ফাটা আর্তনাদ শুনে সালমা ঘর থেকে বের হলো। বের হয়ে দেখে পূরবী আর তানভীরকে। বিরক্ত হলো সালমা। কোনো কথা না বলে ঘরে ঢুকে গেল। সুরভির হুঁশ এলো 10 মিনিটের মধ্যে। বোনকে দেখে শক্ত করে জড়িয়ে ধরল সুরভি। কান্না করতে চেয়েও পারল না কান্না করতে, শুধু শক্ত করে জড়িয়ে ধরে রাখলো বোনকে। সুরভির এই অবস্থা দেখে তানভীরের আকাশচুম্বী রাগ উঠল। সে এই বাড়ির জামাই সেটা ভুলে গিয়ে লাথি মেরে সালমার রান্নাঘর ভেঙে ফেলল। রান্নাঘরে থাকা চুলা, বালতি, হাঁড়ি পাতিল আশ্রে সব ভেঙে ফেলল। সালমা জানালা দিয়ে তাকিয়ে রইল তানভীরের দিকে এবং সাথে সাথে নিজের স্বামীকে ভিডিও কল দিয়ে সব দেখালো। ফয়েজ আহমেদ এখনও মেয়ের জামাইয়ের সাথে কথা বলেননি। নতুন জামাইয়ের এই কাজ দেখে অত্যন্ত রেগে গেলেন তিনি। তানভীরকে অকথ্য ভাষায় গালাগালি করে সালমাকে বললেন ফোন দিতে তানভীরের কাছে। সালমা কিছুটা ভয় পেল, যদি তানভীর তার গায়ে হাত তোলে। তবুও ভয়ে ভয়ে গেল। কোনো রকম হেডফোন না থাকায় তানভীর শ্বশুরের দেওয়া গালি সবটা শুনতে পেল নিজ কানে। এরকম অশ্রাব্য ভাষার গালি শুনে তানভীর হাত মুষ্টি করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। সফল না হলেও কোনো মতে বলল, আপনাদের যখন এত সমস্যা, আমি আজকে সুরভিকে নিয়ে যাব। ও আর এখানে থাকবে না। ফয়েজ আহমেদ বললেন, আমার মাইয়া আমার বাড়ি সাইরা কোথাও যাইব না। যেই পোলা আমার মাইয়ারে নিতে চাইব, তারে আমি দেখালমু। তানভীরের রাগ বহুগুণ বেড়ে গেল। পূরবীর কোল থেকে সুরভিকে নিয়ে কোলে তুলে নিল। তারপর বলল, আমি যাচ্ছি সুরভিকে নিয়ে। আজ থেকে আমি জানলাম আমার শ্বশুর বাড়ি নাই। শাশুড়ি মারা যাবার সাথে সাথে আমার শ্বশুরও মরে গেছে। পূরবী সুরভির বাবা মারা গেছে। কোনোদিন কেউ যদি বাবার দাবি নিয়ে ওদের সামনে যায়, তবে আমি নিজ হাতে তার গলায় ছুরি চালামু। তারপর সালমার সামনে গিয়ে বলল, মহিলা মানুষ বলে আপনি বেঁচে গেছেন, নয়তো আপনার মতো ডাইনি মহিলাকে আমি আমার এই শক্ত হাতের এক থাপ্পড়ে সোজা করে দিতাম। এইটুকু বলে থুতু এনে তানভীর থুতু মারল সালমার পায়ের ওপর। তারপর বলল, মনে রাখবেন, এই থুতু আপনার পায়ে না, আমি আপনার মুখে মেরেছি। আমি ভালোর ভালো, আবার বেয়াদবের চূড়ান্ত। সালমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তানভীর চলে গেল। পূরবীর মাথা এখনো ঘুরছে। কি থেকে কী সব হয়ে গেল পূরবী বুঝতে পারছে না এখনো। বাড়িতে আসার পর থেকে পূরবীর মাথা ধরে রইল। পূরবীর মনে হচ্ছে সব কিছু যেন ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। সুরভির পুরো শরীরে মারের দাগ, কালশিটে পড়ে গেছে। পূরবী পরম মমতা নিয়ে পেন রিলিফ মলম লাগিয়ে দিল বোনের সারা শরীরে। সুরভি বোনের কোলে মাথা রেখে নিশ্চুপ হয়ে শুয়ে আছে। একটু সময় পর সুরভি বলল, বুবু, আমি আর বাড়িতে যাব না।
এবার ছোট মার হাতের মুঠোয় গেলে আমাকে জীবিত রাখবেন আর। পূরবী শক্ত করে বোনের হাত চেপে ধরে বলল, কিচ্ছু হবে না তোর, তোকে আর যেতে হবে না ওই বাড়িতে। ওই বাড়িতে আমাদের কেউ নাই এখন আর। সুরভি আরো শক্ত করে বোনকে জড়িয়ে ধরল। পূরবী দেয়ালের সাথে হেলান দিয়ে ভাবতে লাগলো, একটা মাত্র জীবন, অথচ সেই জীবনে কত তিক্ত অভিজ্ঞতা হয়েছে ওর। বেঁচে থাকাটাই এখন বিস্ময়কর লাগছে পূরবীর কাছে। মাথার ওপর থেকে মা একজন চলে গেলে মানুষের জীবন কত ছন্নছাড়া হয়ে যায়, তা পূরবীর চাইতে ভালো আর কে জানে। মাগরিবের কিছু সময় আগে তানভীর বের হলো বাজারের উদ্দেশ্যে। সুরভির জন্য কিছু কেনাকাটা করবে। আগামীকাল সুরভিকে হোস্টেলে দিয়ে আসবে, তাই টুকটাক যা লাগবে সব কিনে দিতে চাচ্ছে তানভীর। মাগরিবের নামাজের পর বৃষ্টি শুরু হলো। শুধু বৃষ্টি না, সেই সাথে শুরু হলো তুমুল বজ্রপাত। বাতাসের তীব্রতায় গাছপালা ভেঙে পড়ছে। গাছের কাঁচা আম সব টুপটুপ করে ঝরে পড়ছে বাতাসের দাপটে। বিদ্যুৎ চলে গেল সাথে সাথে। রুমের সোলারের লাইট অন করে পূরবী সুরভিকে জড়িয়ে ধরল। সুরভির গা কাঁপিয়ে জ্বর এলো। পূরবীর ভীষণ ভয় করলো। তানভীর বাড়িতে না থাকায় পূরবীর ভয় আরো বেড়ে গেল। কাকে ডেকে বলবে সে সুরভির জ্বরের কথা? আর এরা যেমন মানুষ, কেউ এগিয়ে আসবে না। সুরভি জ্বরের গোড়া আজে বাজে কথা বলতে শুরু করলো। পূরবীকে শক্ত করে আঁকড়ে ধরে বলল, মা আসছে বুবু, মা ডাকছে আমাকে। বুবু, মা কি যে সুন্দর হয়ে গেছে। ও মা, মা, না না, কোনো কথা নাই তোমার সাথে। তুমি কেন আমাদের রেখে চলে গেলে এত তাড়াতাড়ি? আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না মা, কতদিন তোমার গায়ের গন্ধ পাই না আমি। পূরবী চিৎকার করে কাঁদলো এসব শুনে। সুরভি খামচে ধরল পূরবীকে। পূরবী সুরভিকে ছেড়ে দিয়ে শাশুড়ির রুমের দরজায় পাগলের মতো নক করতে লাগলো। জ্বরের শব্দে রেবেকা প্রথমে শুনতে পেল না। কিছুক্ষণ পরে যখন শুনলো বাহিরে কেউ ডাকছে, শীতল হাওয়ায় রেবেকার চোখে তন্দ্রা লেগে এলো। পূরবীর মামা বলে ডাক রেবেকার কাছে যথেষ্ট বিরক্তিকর লাগলো। যাকে দেখতে নারী, তার চলন বাঁকা, তাই পূরবীর আকুল গলায় মা বলে ডাকাও যেন রেবেকার মন বিষিয়ে তুলল। আরামদায়ক উষ্ণতা ছেড়ে গিয়ে দরজা খুলে কর্কশ গলায় জিজ্ঞেস করলো, কি সমস্যা, এত চেঁচাচ্ছ কেন এই সন্ধ্যায়? ভয়ার্ত গলায় পূরবী বলল, আমার বোনটার ভীষণ জ্বর উঠেছে মা, ও প্রলাপ বকছে। আমি কি করব এখন? আপনি একটু কিছু করুন না মা, আমাকে বলে দিন আমি কি করব এখন। রেবেকার রাগ তুঙ্গে উঠে গেল। কথায় সেই রাগ লুকানোর চেষ্টা না করে যথেষ্ট রাগী গলায় রেবেকা বলল, আমি কি ডাক্তার নাকি? আমার কাছে কোনো ওষুধ নাই, বৃষ্টি থামলে দেখা যাবে তখন। পূরবী আর কথা বলার সুযোগ পেল না। রেবেকা দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। পূরবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ করে মনে পড়ল লেবু সিদ্ধ পানি খাওয়ানোর কথা। পূরবীর মা বেঁচে থাকতে জ্বর হলে লেবু সিদ্ধ করে পানি খাওয়াতো, এতে বেশ উপকার পাওয়া যায় জ্বরে। পূরবী ছুটল তখন রান্নাঘরের দিকে। অন্ধকার রান্নাঘরে ঢুকে পূরবী খেয়ে হারিয়ে ফেলল। বিদ্যুৎ চলে যাওয়ায় পূরবী কোনো কিছু খুঁজে পেল না। রান্নাঘরে সোলারের লাইট না থাকায় পূরবীর জন্য কষ্টসাধ্য হয়ে গেল সব কিছু খুঁজে পাওয়া। হাতড়ে হাতড়ে ফ্রিজ খুঁজে বের করলো। লেবু দুটো বের করে বটি অথবা ছুরি খুঁজলো হাতড়ে হাতড়ে। ভাগ্য বিরূপ হলো পূরবীর। খাড়া করিয়ে রাখা বটি অন্ধকারে পূরবী দেখল না। পায়ে লেগে গেল বটির তীক্ষ্ণ ফলা। মুহূর্তে রক্তারক্তি শুরু হয়ে গেল। পূরবীর সেসব খেয়াল নেই। আগে সুরভির কথা ভাবতে হবে তার। সেই বটি তুলে নিয়ে সিঙ্কে ধুয়ে লেবু টুকরো করে নিল। তারপর সিঙ্কের উপর থেকে একটা ছোট পাতিল নিয়ে লেবু সিদ্ধ করলো। চুলার আগুনের আলোয় দেখলো পা থেকে রক্ত বেরোচ্ছে। একটা কাপে লেবুর পানি নিয়ে বের হলো নিজের রুমের দিকে। রুমের সামনে যেতে শুনলো সদর দরজায় কেউ কড়া নাড়ছে। তানভীর এসেছে ভেবে গিয়ে দরজা খুলল পূরবী। দরজা খুলে দেখে বাহিরে পুলিশ দাঁড়িয়ে আছে, সাথে সালমা দাঁড়িয়ে আছে। ভয়ে পূরবীর অন্তরাত্মা কেঁপে উঠল। তানভীর বাড়িতে নেই, তমিজ মিয়াও বাড়িতে নেই। চাঁদমোহর থানার ওসি সালমার খালাতো ভাই। সালমা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছে তানভীরের বিরুদ্ধে। পূরবীকে দেখে সালমার মুখ থেকে একটা নোংরা গালি বের হয়ে এলো। সুরভি না থাকলে ঘরের সব কাজ সালমার করতে হবে। আজকালকার দিনে কাজের মেয়ে পাওয়া গুপ্তধন পাওয়ার চাইতে দুরূহ কাজ। সে হাতের লক্ষ্মীকে সালমা কিভাবে পায়ে ঠেলবে? সুরভিকে নিয়ে যাওয়ার জন্য তাই সালমা এত দূর এগিয়েছে। ওসি কামরুল ইসলাম পূরবীর দিকে তাকালো লোবাতো দৃষ্টিতে। সন্ধ্যাবেলার ঘরের এই হালকা আলোয়
সামনে দাঁড়িয়ে থাকা সুতি শাড়ি পরা মেয়েটিকে মনে হচ্ছে অপ্সরা। চোখের জলে দু চোখের কাজল লেপ্টে আছে, ফোলা ফোলা চোখ দুটো, এলোমেলো চুলের খোপা, শাড়ির ফাঁকে বের হয়ে থাকা বাঁকা কোমর, কোনোটাই কামরুলের দৃষ্টি এড়ালো না। ফিসফিস করে সালমাকে বলল, এরকম তাজা একটা ফুল তোর বাড়িতে ছিল, আমাকে জানালি না তুই? সালমা চিমটি কেটে বলল, ছোটটাও বড়টার মতোই, ছোট বলে এখনো নজরে পড়ছে না। পূরবী থরথর করে কেঁপে উঠে বলল, ছোট মা আপনি? কামরুল বলল, মিসেস সালমা আহমেদ আমাদের কাছে লিখিত অভিযোগ করেছেন, ওনার ছোট মেয়েকে আপনারা জোরপূর্বক তুলে এনেছেন ওনার বাড়ি থেকে। সেই সাথে আপনার স্বামী তানভীর হোসেন ওনার বাড়িতে ভাঙচুর করেছে, খুন করার হুমকি দিয়েছে। আমরা তানভীর সাহেবকে অ্যারেস্ট করতে এসেছি এবং সুরভিকে নিয়ে যেতে এসেছি। পূরবীর মনে হলো একে একে সাত আসমান যেন ওর মাথায় ভেঙে পড়ছে। কিসব কথা বলছে এই লোকটা? কামরুল সবাইকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল পূরবীর অনুমতি না নিয়ে। তারপর পূরবীর রুম থেকে গিয়ে সুরভিকে তুলে নিল কামরুল। পূরবী ছুটে গিয়ে টানা হেঁচড়া শুরু করে দিল। পাগলের মতো চিৎকার করে বলল, আমার বোনকে কোথাও নিবেন না, ও আমার প্রাণ, ওকে উনি খুন করে ফেলবে। কামরুল হেসে বলল, ম্যাডাম আমাদের কাছে অভিযোগ আছে, সুরভির অভিভাবক আপনি না, সুতরাং আপনার কোনো অধিকার নেই ওকে আটকে রাখার এখানে। তানভীর সাহেবকে তো আজ পেলাম না, আমরা আগামীকাল আবার আসব। হতভম্ব পূরবীকে সেখানে রেখে সালমা পুলিশ সহ চলে গেল সুরভিকে নিয়ে। অচেতন সুরভি জানতেও পারল না কোথায় যাচ্ছে এখন, কে নিয়ে যাচ্ছে তাকে। তুমুল ঝড় বৃষ্টি উপেক্ষা করে সুরভিকে নিয়ে চলে গেল। পূরবী তখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তারপর কখন যেন পূরবী জ্ঞান হারালো তা পূরবী নিজেও জানতে পারল না। হাত থেকে কাচের কাপ পরে ভেঙে টুকরো টুকরো হলো। পা থেকে রক্ত বের হয়ে রক্তে ভেসে গেল পূরবীর পরনের শাড়ি। এতগুলা মানুষ একটা ঘরে থাকার পরও কেউ জানলো না কি হয়ে গেল। তানভীর বারবার কল দিতে লাগলো পূরবীকে, সুরভির জুতার সাইজ কত তা জানার জন্য, কিন্তু পূরবী কল রিসিভ করলো না। বৃষ্টি থামলো রাত 9টার দিকে। তানভীর বাড়িতে এসে দেখে সদর দরজা হাট করে খোলা। পূরবী দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, পাশেই ভাঙা কাচের টুকরো, কেটে যাওয়া পা থেকে রক্ত বের হয়ে হলুদ শাড়ি এখন খয়েরি রঙের হয়ে গেছে। বার কয়েক সুরভিকে ডাকলো তানভীর, কিন্তু সাড়া পেল না। প্রকৃতির জ্বর থেমে গেল, সুরভির জীবনে যে জ্বর উঠেছে তা যে থামেনি তাকে তানভীরের ধারণা ছিল। কখনো কি ভেবেছে কেউ? সুরভির জ্ঞান ফিরল কামরুলের কাঁধে। অচেনা লোকের কাঁধে নিজেকে দেখে সুরভি নেমে যাওয়ার জন্য লাফ দিয়ে উঠল। কামরুলের শক্ত হাতে চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারল না। কিছুক্ষণ পর বুঝতে পারল কঠোর হাতের লোকটা তাকে বাড়িতে নিয়ে এসেছে। বাড়ির কথা ভাবতে ভয়ে সুরভির গলা শুকিয়ে গেল। এই বাড়ি সুরভির কাছে জেলখানার চাইতেও নিকৃষ্ট। সুরভি আকুল গলায় ডাকলো, বুবু, বুবু গো, কই তুই? আমাকে কেন বাড়িতে পাঠিয়ে দিলি তুই? আমি এখানে কিভাবে থাকবো? আমি কি তোকে বেশি জ্বালিয়েছি নাকি? তবে কেন তুই এভাবে লুকিয়ে আমাকে বাড়িতে পাঠিয়ে দিলি বুবু? তোকে ছেড়ে আমি থাকবো কি করে? আমার আর কে আছে এই দুনিয়ায় তুই ছাড়া বুবু? মা মরে গিয়ে তোর কাছে রেখে গেছে, তুই কার কাছে দিলি আমাকে বুবু? তানভীর পূরবীকে বিছানায় নিয়ে শুয়ে দিয়ে চোখে মুখে পানির ছিটা দিল, পায়ে ব্যান্ডেজ করে দিল। হাতে পায়ে তেল মালিশ করতে আস্তে ধীরে পূরবী চোখ খুলে তাকালো। তারপর কোথাও সুরভিকে না দেখে চিৎকার করে বলল, আমার বোন কই? আমার বোনকে ওরা কেন নিয়ে গেছে? আপনি আমার বোনকে নিয়ে আসেন। আমার বোন আমার কলিজার টুকরা। এই পৃথিবীতে আমার একমাত্র আপনজন শুধু আমার বোনটাই আছে। এত কোটি কোটি মানুষের মধ্যে আমাকে জড়িয়ে ধরে বুবু বলে ডাকার জন্য আল্লাহ একটা মানুষকেই দিয়েছে। আমার বোনকে আপনি ফিরিয়ে আনেন না প্লিজ। কেন গেলেন আপনি বাজারে? আপনি থাকলে তো ওরা আমার বোনকে নিয়ে যেতে পারতো না এভাবে। আপনার জন্য আমার বোনকে ওরা নিয়ে গেছে। পূরবীর কথা শেষ হলে তানভীর জিজ্ঞেস করলো, কে নিয়ে গেছে? আমাকে বলো আগে সব খুলে। পূরবী একে একে সবকিছু খুলে বলল। নিজের মায়ের ব্যবহারে তানভীরের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। সব বলার পর পূরবী আবারও কাঁদতে লাগলো। বিছানায় লুটিয়ে পড়ে গড়াগড়ি দিতে দিতে বলল, আপনি এখনই যান, আমার বোনকে নিয়ে আসেন আপনি। আমি মরে যাব আমার বোনকে
না পেলে। আমার সুরভির যে ভীষণ জ্বর ছিল, ওকে যদি ছোট মা আবারও মারে, ও তো মরে যাবে। আমার মা তো আমার হাতে দিয়ে গেছে এই ছোট্ট পাখিকে, আমি কেন পারলাম না তাকে রক্ষা করতে? আপনি যান এখনই। কিছু সময়ের জন্য জ্বর থেমে আবারও প্রলয়ঙ্কারী ঝড় শুরু হলো। মনে হচ্ছে যেন আকাশ প্রচণ্ড আক্রোশে ফেটে পড়বে। বজ্রপাতের শব্দে কানে তালা লাগার জোগাড়। মেঘে মেঘে আঘাত লেগে করাত করাত শব্দ হচ্ছে। তানভীর পুরবীর হাত ধরে বলল, কাল সকালেই যাব পুরবী। এখন দেখো কেমন ঝড় হচ্ছে। এই রাতে আমরা কিভাবে যাব বলো? তুমিও তো হাঁটতে পারবে না। ঝড় থামুক, দিনে গিয়ে নিয়ে আসবো। সুরভির গলা শুকিয়ে গেল। পুরো শরীর থরথর করে কাঁপছে সুরভির। সুরভিদের ঘরের পেছনে পারভিনের কবর। সুরভি চিৎকার করে ডাকলো এবার নিজের মাকে। মেয়ে থেকে 5-6 হাত দূরে মাটির ঘরে শুয়ে থাকা পারভিন পারল না কোনো জবাব দিতে। কামরুল ঠিক করেছে রাতটা এখানেই থেকে যাবে। এই ঝড় বৃষ্টির রাতে আর এত দূরের পথ যাওয়া সম্ভব হবে না। কিছু মানুষকে শয়তান তার কঠিন অনুসারী বানিয়ে ফেলে, যাদের মানুষ বলে শয়তানের চেলা। কামরুলও তেমন। লোকে কামরুলকে বলে, বাঘে চুলে হয় 18 ঘা, পুলিশে চুলে হয় 36 ঘা, আর ওসি কামরুল চুলে হয় 136 ঘা। অর্থ নারী লোভী কামরুলের চোখে 7 বছর বয়সী শিশু যা, 27 বছরের যুবতীও তা, আর 70 বছরের বৃদ্ধাও তা। পুরবীকে দেখে কামরুলের মনে যে কামনার আগুন জ্বলে উঠেছে, তাই রাতের ঝড় যেন আরো বাড়িয়ে দিল। এই রাতে একটা নারী দেহ না পেলে কামরুলের কিছুতেই চলবে না। সালমা কামরুলের মনোভাব বুঝতে পারল, কিন্তু কিছু জানতে চাইল না কামরুলের কাছে, আর না কোনো কিছু বলল। কামরুল থাকতে চাইলে সালমা সাদরে গ্রহণ করলো। কামরুল হেসে বলল, তোর ঘরে থাকলে মজা পাবো না, তুই তো এখন ডিমওয়ালা মাছের মতো। কামরুলের অশ্লীল কথায় সালমা খিলখিল করে হাসলো। তারপর বলল, ওই ঘরে 2টা বিছানা আছে কামরুল ভাই, তোমার কোনো অসুবিধা হইব না ওই ঘরে। সুরভির ঘরে এসে কামরুল সুরভিকে উপর হয়ে শুয়ে থাকতে দেখল। হাঁটু পর্যন্ত পরনে সেলার উঠে আছে। সুরভিকে অচেতন মনে করে কামরুল হাত দিল সুরভির হাঁটুতে। একটা নোংরা স্পর্শে ঘৃণায় রিরি করে উঠল সুরভির সারা শরীর। বিড়বিড় করে কামরুল বলল, পা তো নয়, যেন মাখন। ছোটটা এরকম কচি, বড়টা তো তাইলে একেবারে রসালো। শালার আমার ভাগ্য আসলেই ভালো, এরকম একটা রাতে এরকম তাজা ফুল কেউ পায় নাকি? এসব অশ্লীল কথার মানে সুরভি না বুঝলে এটুকু বুঝলো, স্কুলে ম্যাডামরা মেয়েদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য সবসময় যেসব উপদেশ দিত, যেসব লোকদের থেকে দূরে থাকতে বলতো, এই লোকটা তেমনই লোক। এদের হাত থেকে নিজেকে বাঁচাতেই কত মেয়েরা নিজের প্রাণ ত্যাগ করে, তবুও নিজেকে ধরা দেয় না এদের হাতে। কামরুলের হাত সুরভির কোমরে উঠে আসতেই সুরভি চিৎকার করে উঠে বসলো। তারপর বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে কামড়ে ধরলো কামরুলের গালে। 2 হাত দিয়ে কামরুল এলোপাতাড়ি কিল বসাতে লাগলো সুরভির পিঠে। মার খেয়ে সুরভির পুরো শরীর কেঁপে উঠল, কিন্তু তবুও ছাড়ল না সুরভি। মেয়েদের মন অল্পতে অনেক কিছু বুঝে যায়, তাই সুরভিও বুঝে গেল এই লোকটা তার সাথে খারাপ কিছু করতে চায়। কিছুতেই সেই লোকের উদ্দেশ্য সফল হতে দিবে না। কামরুল সুরভির চুলের মুঠি চেপে ধরে হ্যাঁচকা টান দিতে সুরভি ছেড়ে দিল, কিন্তু যেটুকু সময় পেয়েছে তাতেই কামরুলের গাল কেটে রক্ত বেরোতে লাগলো। সুরভি নিজের জিহবার রক্তের নোনতা স্বাদ পেল। বুনো পশুর মতো কামরুল হানা দিল সুরভির উপরে। ছোট পাখির বাচ্চার মতো হালকা শরীরটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো মানুষরূপী জানোয়ারের নিচে পড়ে। সুরভির 2 ঠোঁট কামড়ে ধরল প্রচণ্ড রাগে। ব্যথায় সুরভি চোখে সর্ষে ফুল দেখলো যেন। অসুরের ন্যায় শক্তিশালী একটা লোকের সাথে এভাবে পেরে উঠবে না সুরভি বুঝতে পারল। একে এভাবে না, অন্যভাবে পরাস্ত করতে হবে। যায় তবে প্রাণ যাবে, তবু এভাবে নিজেকে খাবলে খেতে দিবে না সেই লোককে। সুরভি নিজের নড়াচড়া বন্ধ করে দিল। কামরুল ভাবল সুরভি হয়তো ক্লান্ত হয়ে পড়েছে, এমনিতেই সে দেখছে জ্বরে এই মেয়ের শরীর পুড়ে যাচ্ছে। তাছাড়া এরকম ছোট একটা মেয়ের তার সাথে পেরে ওঠার কথা না এতক্ষণ সময়। আবারও একবার কামরুলের অহংকার হলো নিজের শক্তি দেখে। কামরুল সুরভির 2 হাত ছেড়ে দিয়ে পরনের জামা টেনে খোলায় মনোযোগ দিল। দেহে অবশিষ্ট যেটুকু শক্তি ছিল সুরভি সেটুকু সঞ্চয় করে লাফিয়ে উঠে নিজের 2 আঙ্গুল ঢুকিয়ে দিল কামরুলের এক চোখে। একটা তীব্র আর্তনাদে ঝড়ঝঞ্ঝা ভেদ করে সালমার কানে গিয়ে পৌঁছালো।
চোখ চেপে ধরে কামরুল গোঙ্গাতে লাগলো। চোখ থেকে রক্ত পড়ছে তার। 2 লাফে সুরভি উঠে নেমে গেল বিছানা থেকে। তারপর সোজা গিয়ে ঘরের তাকে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে নিল। চোখ চেপে ধরে কামরুল হাতড়ে হাতড়ে উঠে এলো সুরভিকে ধরার জন্য। সুরভি দ্রুত দৌড়ে বের হয়ে গেল। বিষক্রিয়া ততক্ষণে শুরু হয়ে গেছে। নীল হয়ে গেল ফর্সা মুখখানা। অবসন্ন দেহটা কোনো মতে নিয়ে গেল মায়ের কবরের ওপর। চিৎকার করে পুরবীকে ডেকে বলল, বুবু রে, ও বুবু, আমি মরে যাচ্ছি রে বুবু। আর কোনোদিন তোর বোন তোকে ডাকবে না রে বুবু, আর জ্বালাবে না তোকে। তোকে আর বোনের চিন্তা করতে হবে না। এই পৃথিবীর মানুষেরা বড়ই নিষ্ঠুর বুবু। এরা সবাই একটা নোংরা মন নিয়ে চলাফেরা করে। এরা আমাকে আরো কয়েকটা দিন বাঁচতে দিল না এই পৃথিবীতে। মায়া একজন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে পৃথিবীর মানুষেরা তাদের আসল রূপ দেখিয়ে দিল আমাকে। আমার আশ্রয় কারো কাছে হলো না বুবু। তুইও পারলি না আমাকে আশ্রয় দিতে। আমি আবার আমার মায়ের কাছে চলে যাচ্ছি। আমার মাই পারবে শুধু আমাকে তার বুকের মধ্যখানে জায়গা দিতে। তারপর মায়ের কবর জড়িয়ে ধরে এই পৃথিবী থেকে বিদায় নিল একটা অবুঝ ও নিষ্পাপ পাখি, যে পাখি আর তার মধুর সুরে বুবু বলে ডাকবে না কাউকে, যে পাখি আর বারবার খিদে পাওয়ায় বোনকে জ্বালাতন করবে না, যাকে নিয়ে সবার চিন্তা ছিল, সবার চিন্তার অবসান ঘটিয়ে দিয়ে বিদায় নিল এই নিষ্ঠুর পৃথিবী থেকে। সারা রাত পুরবী অপেক্ষায় ছিল কখন পূব আকাশে সূর্য উদয় হবে। অপেক্ষা করতে করতে পুরবীর মনে হলো আজকের রাতটা যেন পৃথিবীর দীর্ঘতম রাত, কিছুতেই শেষ হচ্ছে না। ঘড়ির কাঁটা সেকেন্ডের ঘর পার হতেও যেন ঘন্টা লাগছে। অবশেষে তিমির কেটে উদয় হলো ভোরের আলো। সারা জাহান ভোরের আলোয় আলোকিত হয়ে উঠল। ঝড়ের আঘাতে ভেঙে গিয়েছে গাছপালা, মানুষের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে সব। প্রকৃতি শান্ত হয়ে আছে, যেন গত রাতে কিছুই হয়নি। ভোরের ঠান্ডা বাতাস মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে সবার। শুধু পুরবী টের পাচ্ছে বাতাসে আজ ভেসে বেড়াচ্ছে যেন একটা চাপা গুঞ্জন। কে জানে কিভাবে পুরবীর মন সেই গুঞ্জন টের পেল। যেন বাতাস ফিসফিস করে পুরবীকে কোনো দুঃসংবাদ দিচ্ছে। পুরবীর বুকের ভেতর জ্বলছে দিকি দিকি আগুন। ছোট বোনটা কেমন আছে না জানা পর্যন্ত এই আগুন নিভবে না। এত বড় একটা পৃথিবীর কেউই জানলো না একটা মেয়ে বুকের ভেতর চেপে রেখেছে একটা দুঃখের নদী, যে নদীর ঢেউয়ের আঘাতে ভেঙে যাচ্ছে মেয়েটার ছোট্ট বুকটা। নামাজ পড়েই তানভীর পুরবীকে নিয়ে বের হলো। তানভীরের মোটো ইচ্ছে ছিল না দ্বিতীয়বার ওই বাড়িতে যাওয়ার, কিন্তু পুরবীর জন্য যেতে হচ্ছে। আর চোখে তাকালো পুরবীর দিকে তানভীর। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে পুরবী। পুরবী নিজেদের বাড়িতে পা দিতেই টের পেল বাড়িটা আজকে নীরব হয়ে আছে। এক অজানা ভয় পুরবীকে চেপে ধরল। বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা শুরু হলো পুরবীর। জোর গলায় পুরবী ডাকলো সুরভির নাম ধরে। একবার ডাকলো, দুইবার ডাকলো, তারপর বারবার ডাকলো। নেই নেই নেই, কোথাও নেই আজ সেই কোকিল কণ্ঠী। পুরবী ডাক প্রতিধ্বনি হয়ে ফিরে এলো পুরবীর কাছে। কেউ জবাব দিল না। সালমা বিরক্ত হলো ভীষণ। এত ভোরে আবারও এরা এসে হাজির হয়েছে। কামরুল এক চোখে কিছু দেখতে পাচ্ছে না, অন্য চোখে সে দেখলো ঘরের পিছনে সুরভি শুয়ে আছে। সুরভির মুখ দেখে কামরুল বুঝে গেল এই মেয়ে আর বেঁচে নেই। তড়িঘড়ি করে কামরুল বের হয়ে গেল ঘর থেকে। পুরবীদের পাশ দিয়ে ছুটলো সে, কেউ কিছু জানার আগে। এই বাড়ি থেকে বের হবার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। কামরুলকে ওই ঘর থেকে বের হতে দেখে তানভীর দৌড়ে এলো ঘরে। কোথাও সুরভিকে পেল না। ডাকতে ডাকতে ঘরের পিছনে গেল। পুরবীও গেল তানভীরের পিছনে। সুরভিকে এভাবে শুয়ে থাকতে দেখে তানভীর ডাকতে নিল। পুরবী থামিয়ে দিয়ে বলল, ডাকবেন না ওকে, সুরভি ঘুমাচ্ছে, ঘুমাকো। আপনি কোলে করে নিয়ে ওরে ঘরে বিছানায় শুয়ে দিন, আর দেখুন তো ওর জ্বর আছে কিনা। তানভীর সুরভির গায়ে হাত দিতেই ওর সারা শরীর ঝাঁকি দিয়ে উঠল। এই শরীর তো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। চমকে তাকালো নিজের বইয়ের দিকে। পুরবী দেখলো তানভীরের দু চোখ আস্তে আস্তে জলে টইটুম্বুর হয়ে যাচ্ছে। তারপর টুপ করে এক ফোঁটা জল শিশির বিন্দুর মতো ঝরে পড়ল তানভীরের চোখ থেকে। তানভীর আস্তে করে বলল, সুরভির ঘুম আর কখনো ভাঙবে না পুরবী। একটা কথায় পুরবীর চিন্তা ভাবনা সবকিছু এলোমেলো করে দিল। ধপ করে মাটিতে বসে গেল পুরবী। তারপর কোমল সুরে বলল, চলে গেছে? মায়ের কাছে বুঝি নিয়ে গেছে মা ওকে? মা ওকে বেশি ভালোবাসতো তো ছোট বলে,
তাই বুঝি আদরের মেয়েকে ছেড়ে মা থাকতে পারলো না বলেন? দেখলেন তো, এই দুনিয়ায় আমাকে কেউই ভালোবাসে না। আমাকেও সাথে নিলে কি এমন ক্ষতি হতো মায়ের? আমি কি সুরভির আদরে ভাগ বসাতাম নাকি বলেন? পৃথিবীর সব ভাষা যেন আজ থেমে গেছে পুরবীর কথা শুনে। কি জবাব দিবে পুরবীকে তানভীর? সুরভিকে কোলে করে নিয়ে গেল তানভীর। উঠোনে পাটি পেতে শোয়ালো সুরভিকে। বিষে নীল হয়ে যাওয়া মানুষটার মুখে যন্ত্রণার ছাপ। তানভীর পুরবীর দিকে তাকালো, পুরবীও তাকালো তানভীরের দিকে। যা বোঝার পুরবী বুঝতে পেরে গেছে। বোনের পায়ের পাশে বসে পুরবী বলল, কাউকে কিছু বলবেন না প্লিজ, আমার অনুরোধ রইল। পুলিশ জানতে পারলে আমার বোনটাকে পোস্টমর্টম করতে নেবে। আমার বোনকে তো আমি ফিরে পাবো না। আর তবে শুধু শুধু এসব করে কি লাভ হবে? তাছাড়া আজকাল মর্গেও মেয়েদের লাশ নিরাপদ না। তানভীর পুরবীর কথা যতটা আঘাত পেল, তার চেয়ে বেশি অবাক হলো পুরবীকে এরকম শান্ত থাকতে দেখে। কোনো চিৎকার করছে না, কাঁদছে না, কেমন শান্ত হয়ে আছে, যেন কিছুই হয়নি। সুরভি মরে যাবারই ছিল যেন। গত রাতে দেখা সেই অস্থির মেয়েটার সাথে আজকের এই শান্ত মেয়েটির কোনো সাদৃশ্য তানভীর খুঁজে পেল না। পুরবীর হাত ধরে তানভীর কেঁদে দিয়ে বলল, পুরবী, তুমি কেন কাঁদছো না? তোমার এই শান্ত ভাব আমার সহ্য হচ্ছে না। তুমি একটু কাঁদো পুরবী, কেঁদে হালকা হয়ে নাও তুমি। মুচকি আসলো পুরবী, তারপর হেসে বলল, কেন কাঁদবো বলেন? যাকে আমি নিজেই শক্ত হাতে ধরে রাখতে পারলাম না, তার জন্য এখন মায়া কান্না করে কি লাভ হবে? আমার বোনটাও বুঝে গেছে যে তার বোন একটা অযোগ্য মেয়ে, দায়িত্ব জ্ঞানহীন মেয়ে, তাই তো সে মায়ের কাছে চলে গেল। আমার তো খুশি হবার কথা। আমার আর কোনো পিছুটান নেই, কাউকে নিয়ে আর ভাবতে হবে না। আমি এখন সুতো কাটা ঘুরি। পুরবীর বলা প্রতিটি কথা যেন কাটার মতো বিচ্ছে তানভীরের বুকে। তানভীর জানে এই মেয়েটা মেন্টালি আনস্টেবল। একই বলছে, কিছুই বুঝে বলছে না। পুরবী গিয়ে সালমাকে ডেকে বলল, ছোট মা, সুরভি মরে গেছে, আর কোনো যন্ত্রণা রইল না আপনার। সালমা চমকে গেল পুরবীর কথা শুনে। সুরভি মরে যাবে এটা তার ভাবনাতেও ছিল না। মারুক আর যাই করুক, মেরে ফেলতে চায়নি সালমা কখনো। ছুটে এলো সালমা উঠানে। সুরভির লাশ দেখে বুক কেঁপে উঠল সালমার। পুরবী বলল, ভয় পাবেন না, আমার কোনো অভিযোগ নেই কারো উপর। আল্লাহ বিচার করবে যাদের জন্য আমার বোন আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তানভীরের সহ্য হলো না। সালমার দিকে তেড়ে গেল সে। পুরবী বাধা দিল। ঘণ্টা দুয়েকের মধ্যে সুরভির দাফন কার্য শেষ হয়ে গেল। গোসল করাতে গিয়ে পুরবী দেখতে পেল সুরভির গায়ে নখের আঁচড়, ঠোঁটে কামড়ের দাগ। বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস এলো পুরবীর। সবকিছু বুঝে গেল পুরবী। 10-12 জন মানুষ নিয়ে জানাজা পড়িয়ে পারভিনের পাশে কবর দিল সুরভিকে। দুপুরের মধ্যে পুরবী চলে গেল নিজের শ্বশুর বাড়ি। নিজের রুমে গিয়ে লম্বা হয়ে শুয়ে রইল। শান্ত পুরবীকে দেখে তানভীরের বুক ফেটে যাচ্ছে। কেন ওই মেয়েটা তো শান্ত হয়ে আছে? কেন একটু আহাজারি করছে না? এত ব্যথা বুকে জমিয়ে রাখলে ব্যথার চাপে যে মেয়েটাও মরে যাবে। তানভীর বলল, আমাদের থানায় যাওয়া উচিত ছিল পুরবী। এভাবে কেন ছেড়ে দিব এদেরকে? পুরবী বলল, আইনের রক্ষক যখন ভক্ষক হলো, বিচার করবে কে? আমার বোনকে ওই লোকটা রেপ করতে চেয়েছিল। যখন আর লড়ার শক্তি পায়নি সুরভি, তখনই বিষ খেলো। আমার বোন কি ফিরে আসবে পুলিশের কাছে গেলে? আমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? অযথা আমার বোনের লাশটা কাটাছেঁড়া হবে। কম তো যন্ত্রণা পায়নি ও বেঁচে থাকতে। মরে গিয়েও শান্তি দিব না বলেন? আর কত? তানভীর চুপ করে রইল। তানভীরের মা ডাকলো দুপুরে তানভীরকে ভাত খেতে যেতে। তানভীরের আগে পুরবী গেল খাবার জন্য। পিছন পিছন তানভীরও গেল। আর দিনের চাইতে ভালো করে খেলো আজ পুরবী। নিচ থেকে চেয়ে মাছ 2 পিস নিল। তানভীর খেতে পারল না। ভাত নিয়ে নেড়ে চেড়ে উঠে গেল। কাউকে কিছু বলল না, বাবাকে ছাড়া। তমিজ মিয়া ব্যথাতুর নয়নে তাকালো পুরবীর দিকে। চেহারায় কোনো কষ্টের ছাপ নেই, শান্ত হয়ে খাচ্ছে মেয়েটা। তমিজ মিয়া অবাক হলো পুরবীর সহ্য শক্তি দেখে। কিভাবে হজম করলো মেয়েটা সব? এইটুকু একটা মেয়ের এত সহ্য শক্তি কিভাবে এলো? তানভীরের মনে অনুশোচনা জাগতে লাগলো। কেন সে রাতে নিয়ে গেল না পুরবীকে? তানভীর কিছু বলার আগে পুরবী নিজেই বলল, গত রাতে যদি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমি একবার বাড়ি যেতাম, তবে হয়তো আমার বোনটা আজ বেঁচে থাকতো। আপনি গেলেন না আমাকে নিয়ে। তানভীর কি জবাব দিবে বুঝতে পারল না। করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল পুরবীর দিকে।
যেই ঝড় ছিল তাতে বের হবার কোনো অবস্থা ছিল না। তার ওপর পূরবীর পায়ের অবস্থাও খারাপ ছিল। পূরবী জানালায় মাথা ঠেকিয়ে চুপ করে বসে রইল। সুরভি মৃত্যুর পর থেকে পূরবীর আচার আচরণ ব্যবহার সবকিছু বদলে গেছে। অবুঝ নির্বোধ মেয়েটা যেন আগের চাইতে আরো বুঝদার হয়ে উঠেছে। তানভীর কয়েকবার চেয়েছে কামরুল আর সালমার বিরুদ্ধে অ্যাকশন নিতে, কিন্তু পারেনি। পূরবীর একটাই কথা, সুরভি তার ফিরে আসবে না, অযথা ঝামেলায় জড়ানো হবে। সুরভিকে ওরা বাঁচতে দিল না। এবার যদি তানভীরেরও কিছু হয়ে যায় তবে পূরবীর ঠাঁই কার কাছে হবে? তানভীর অগত্যা হাল ছেড়ে দেয়। পূরবী দিনরাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ তার অসহায় বান্দার দোয়া কোনো সময় পূর্ণ করেছে পূরবী জানে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। পূরবী মনে প্রাণে বিশ্বাস করে এটা। সেই বিশ্বাসের জোরে একদিন তানভীর খবর নিয়ে এলো চাঁদমোহর থানার ওসি কামরুল সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে। এলাকার ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে কামরুল ইয়াবা সহ অন্যান্য মাদক দ্রব্য এলাকায় ঢুকতে সাহায্য করত। চাঁদার টাকা নিয়ে কথা কাটাকাটি হতে হতে হাতাহাতি হয়ে যায়। তারপর তাদের হাতে মৃত্যু হয় কামরুলের। যেদিন কামরুল মারা গেল সেদিন বিকেলেই পূরবীদের পাশের বাড়ি থেকে ফোন এলো, সালমা কল করে পানির কলস নিতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেছে। সালমার অবস্থা খুবই খারাপ। উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছে সালমাকে। পূরবী ঠিক করলো সালমাকে দেখতে যাবে, কিন্তু তানভীর রাজি হলো না। উল্টো রেগে গিয়ে বলল, ওই নরকের কীটের চেহারা আমি দ্বিতীয়বার দেখতে চাই না। ওকে আবার দেখলে আমি খুন করে ফেলবো। পূরবী ধীর গলায় বলল, তাহলে আমি যাব একা। তানভীর লাফিয়ে উঠল। পূরবী একা যাবে শুনে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। রিকশায় বসে বসে তানভীর 100 বার বলল, কি দরকার সালমাকে দেখতে যাওয়ার? যা হয়েছে ভালো হয়েছে। পূরবী চুপ করে রইল। হাসপাতালের বারান্দায় শুয়ে আছে সালমা। পাশে সালমার মা, বোন, ভাবি আছে। কোনো সিট খালি না থাকায় বারান্দায় থাকতে হচ্ছে। পূরবীকে দেখে সালমার মুখ শুকিয়ে গেল। পূরবী যে আসবে তা সালমার ভাবনাতেও ছিল না। পূরবী ধীর গলায় বলল, কেমন আছো মা? মা ডাকটা শুনে সালমার কলিজা মোচড় দিয়ে উঠল। আহারে সন্তান। হু হু করে কেঁদে সালমা বলল, আমার পেটের ছেলেটা মরে গেছে, আমি ওরে পৃথিবীর আলো দেখাইতে পারলাম না। পূরবী মুচকি এসে বলল, মা, যে সন্তান পৃথিবীতে ছিল তাকে তো তুমি রক্ষা করতে পারলে না, তাকেও তো বাঁচাতে পারলে না। পাপ বাপকেও ছাড়ে না মা। সন্তান হারানোর ব্যথা কেমন এবার বোঝো নিশ্চয়। আজ সকালে ওসি কামরুল মারা গেছেন, শুনেছ তো? আমি আমার আল্লাহর কাছে উত্তম বিচার চেয়েছি প্রতি নামাজে মা। আমার আল্লাহ আমাকে নিরাশ করেনি। দেখো না, একই দিনে 2টা সুখবর এলো তাই আমার। তবে আমার ভাইটা নামার আগে তুমি মারা গেলে আমার বেশি ভালো লাগতো। সালমার মুখ ভয়ে শুকিয়ে গেল। পূরবীর হাত চেপে ধরে সালমা বলল, আমাকে মাফ করে দে তুই। পূরবী হেসে বলল, আমার এই জীবন চলে গেল, তোমাকে আমি মাফ করব না। তানভীর নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। পূরবী নেমে এলো। সারাটা পথ পূরবী তানভীরের কাঁধে মাথা রেখে রিকশায় বসে রইল। তানভীর কিছুক্ষণ পর টের পেল পূরবী কাঁদছে। সুরভির মৃত্যুর প্রায় 3 মাস হলো। এতদিন পরে আজকে তানভীর পূরবীকে কাঁদতে দেখছে। আজ কোনো বাধা দিল না তানভীর। কাঁদুক পূরবী, মন খুলে কাঁদুক। তানভীরের ছুটি শেষ হবার বাকি আর 1 সপ্তাহ আছে। এই কথা জানার পর থেকে পূরবী কেমন মুষড়ে পড়েছে। পূরবীর এতদিন মনে হয়নি তানভীর চলে যাবে আবারও বিদেশে। রাতে তানভীর খাবার টেবিলে এই কথাটা বলার পর পূরবী আর খেতে পারেনি। বেসিনে হাত ধুয়ে রুমে চলে এসেছে। বুকের উপর যেন একটা 10 মণ ওজনের পাথর চেপে বসেছে। পূরবী কাঁদতে লাগলো জানালায় মাথা ঠেকিয়ে। তানভীরও উঠে এলো পূরবীর পিছন পিছন। পূরবী তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল। পূরবীর চুলে বিলি কাটতে কাটতে তানভীর বলল, এত কাঁদছো কেন? আমি তো রেগুলার তোমার সাথে কথা বলবো। তুমি কলেজে ভর্তি হয়েছ, নিয়মিত ক্লাস করবে, পড়বে। পড়ায় অসুবিধা হলে আমার চাচাতো ভাই সজীবের থেকে হেল্প নিও। ও তো তোমার ক্লাসমেট, সময় কেটে যাবে। তুমি তো এখনো ছোট পূরবী, আরেকটু বড় হলে আমি একজন জুনিয়র তানভীরকে তোমাকে দিয়ে যেতাম। পূরবী ভীষণ লজ্জা পেল এই কথা শুনে। বিড়বিড় করে বলল, আমার চাইতে ছোট অনেকেরই তো বাবু আছে, তো কি হয়েছে? তানভীর হাসলো। তারপর বলল, তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি, তুমি নিজেই তো বাচ্চা।
এমনিতেই তো 15 বছর বয়সে বিয়ে করেছি, এখন এই বয়সে বাচ্চার মা হয়ে যাও তা আমি চাই না। তোমার জন্য রিস্কি হতে পারে এটা, তোমাকে নিয়ে কোনো রিস্ক আমি নিতে চাই না। পূরবী আর কথা বাড়ালো না, চুপচাপ শুয়ে পড়ল। তানভীরের নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে। কিভাবে থাকবে সে পূরবীকে ছেড়ে? এই চিন্তার চাইতে বড় চিন্তা তানভীর না থাকলে সবাই পূরবীর সাথে কেমন ব্যবহার করবে। ভালো ব্যবহার করার মতো তো কেউ নেই, কার কাছে রেখে যাবে তানভীর পূরবীকে? রেবেকা ছেলের চলে যাওয়ার সময় এসে গেছে শুনে ভীষণ আনন্দিত হলো। ছেলের জন্যই মেয়েটাকে তিনি মজা দেখাতে পারছেন না। একবার শুধু ছেলেটা যাক, তারপর উনি এই মেয়েকে রাহেলার মতো কাজের মেয়ে বানিয়ে নেবেন। ফকিরের ঘর থেকে এসে রানীর আসনে বসেছে। ওই রানীর আসন থেকে তিনি পূরবীকে হিড় করে টেনে নিচে নামাবেন বলে প্রতিজ্ঞা করলেন নিজের কাছে নিজে। 1 সপ্তাহ খুব দ্রুত শেষ হয়ে গেল। পূরবীর চেহারাটা মলিন হয়ে গেল। তানভীরের মুখে বিষণ্ণতার ছাপ। সকাল থেকে তানভীর লাগেজ গোছানোয় লেগে গেল। তার পাশে নীরব হয়ে বসে রইল পূরবী। এই কয়েক মাসে পূরবী বুঝে গেছে এই দুনিয়ায় সবচেয়ে নিরাপদ জায়গা তার জন্য তার স্বামী। সেই নিরাপত্তার স্থান যখন তাকে ছেড়ে চলে যাচ্ছে আজকে, পূরবীর তখন গলা কাটা মুরগির মতো অবস্থা তো হবেই। তানভীরের দু চোখ বারবার ঝাপসা হয়ে আসছে। কাঁদবে না বলে সিদ্ধান্ত নেয়ার পরেও কেন তার কান্না আসছে এটাই তানভীরের জন্য বিস্ময়ের। তানভীর নিজেকে সামলাতে গিয়ে উল্টো কেঁদে দিল বউকে জড়িয়ে ধরে। রাহেলা দরজার সামনে এসে ডাকতে লাগলো খেতে যাবার জন্য। সবার সামনে বসে আজ তানভীর পূরবীকে খাইয়ে দিল। ভাই বোন মা বাবা কাউকেই যেন আজ তানভীর দেখতে পাচ্ছে না। আনিকা কটাক্ষ করে বলল, লাজ লজ্জা দুনিয়া থেকে উঠে গেল রে বাবা, এইসব রং ডং রুমে করতে পারে না, বেহিয়ার মতো খাবার টেবিলে। তানভীর কথা জবাব দিল না। অন্য সময় হলে তানভীর আনিকার কথার মোক্ষম জবাব দিয়ে দিত, কিন্তু আজকে সেসবের মুড নেই তানভীরের। 10টার সময় গাড়ি এলো। তমিজ মিয়া ছেলেকে নিয়ে গাড়িতে উঠলেন। গাড়ি যতক্ষণ দেখা গেল পূরবী অপলক তাকিয়ে রইল গাড়ির দিকে। গাড়িটি চোখের আড়াল হচ্ছে একটু একটু করে। পূরবীর মনে হচ্ছে ওর প্রাণটাও আস্তে আস্তে দেহ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মূর্তির মতো দাঁড়িয়ে রইল পূরবী উঠোনে। গাড়ি বাড়ির বাইরে আসতেই তানভীর গাড়ি থামাতে বলল ড্রাইভারকে। তারপর গাড়ি থেকে নেমে এক দৌড় দিল বাড়ির দিকে। তমিজ মিয়া হাসলেন ছেলের পাগলামি দেখে। ঝাপসা চোখে পূরবী দেখতে পেল তানভীর সামনে এসে দাঁড়িয়েছে। পূরবী কিছু বুঝে ওঠার আগে তানভীর পূরবীকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। সদর দরজার সামনে দাঁড়িয়ে ঘরের সবাই দৃশ্য দেখল। অনেকক্ষণ জড়িয়ে ধরার পর তানভীর পূরবীর কপালে ছোট একটা চুমু খেয়ে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি পূরবী। আমি তোমাকে কখনো কোনো কাজে বাধা দিব না। তোমার খুশিতে আমি খুশি। আমার একটাই অনুরোধ থাকবে তোমার কাছে পূরবী, আমি চলে গেলে কেউ যেন কখনো তোমার চরিত্র নিয়ে একটা কথা বলার সাহসও না পায়। পূরবী, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারবো না। তার আগে আমি মরে যাব। তুমি শুধু আমার পূরবী। তোমাকে আজ তোমার কাছে আমি আমার আমানত হিসেবে রেখে যাচ্ছি। আমার সে আমানতের যেন খেয়ানত না হয়। তোমাকে আমি সিংহের খাঁচায় রেখে যাচ্ছি পূরবী। এরা ভীষণ হিংস্র, যে কোনো সময় তোমার উপর আক্রমণ করে বসবে। সবার থেকে সাবধানে থেকো। আমি সবসময় কল দেব। আমার সাথে কথা বলো পূরবী। আসছি, বেঁচে থাকলে আবারও দেখা হবে। তারপর গিয়ে মাকে জড়িয়ে ধরল তানভীর। মায়ের কপালে ছোট একটা চুমু খেলো। রেবেকা রাগ করে বলল, সর সর, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আগে তো গেছিস বইয়ের কাছে, বইয়ের জন্যই জীবন। মা তো এখন শত্রু। এসব আদর মারে দেখাইতে হইব না। তানভীর হেসে বলল, মা এবং বউ দুজনের জায়গা দুইখানে, কেউ কারো জায়গা নিতে পারে না মা। তবে বিয়ের পর আল্লাহই মানুষের মনে বউয়ের জন্য অন্যরকম একটা টান ভালোবাসা দিয়ে দেয়। যদি তা না দিত তবে নিজের সব ছেড়ে এসে একটা মেয়ে স্বামীর কাছে থাকতে পারতো না মা। সেটা নিয়ে যদি কোনো মায়ের মনে হিংসা হয় তবে সেই দোষ মায়ের। যেভাবে দৌড়ে এসেছে সেভাবেই দৌড়ে চলে গেল তানভীর। বর্ষাকাল শেষ হয়ে শরৎ এসেছে, কিন্তু বৃষ্টি এখনো বন্ধ হয়নি। সাদা মেঘেরা আকাশে উড়ে বেড়ানোর ফাঁকে ফাঁকে হঠাৎ বৃষ্টি হয়ে ঝরঝর করে ঝরে পড়ে। কাশফুল বনে অকারণে মন খারাপের আভাস ছড়িয়ে পড়ে তখন। বৃষ্টিও হচ্ছে তুমুল বেগে, যেন এটাই বর্ষাকাল। সকাল থেকে পূরবীর ভীষণ মন খারাপ।
ইদানিং লেখাপড়া কিছুই পূরবীর ভালো লাগে না। আগের মতো কোনো যথাযথ কারণ খুঁজে পায় না পূরবী লেখাপড়া করার জন্য। মনে হয় বৃথাই সময় নষ্ট, জীবনে আসলে কিছুই নেই, বেঁচে থাকাটাই এখন নিরর্থক মনে হয় পূরবীর। যেই জীবনে নিজের বলে দাবি করার মতো একটা মানুষ নেই, মন খারাপ হলে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করার জন্য একটা মানুষ নেই, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে এক নজর দেখারও কেউ নেই, সেই জীবন কেন মিছেই বয়ে বেড়ানো? গত 3 দিন ধরে পূরবীর জ্বর। দিনের বেলায় হুট করে গা কাঁপিয়ে জ্বর আসে, আবার আপনাতেই চলে যায়। রাতে সারা রাত জ্বর থাকে। এজন্য গত রাতে তানভীরের সাথে কথাও বলতে পারেনি পূরবী। কোনো হুঁশ ছিল না সারা রাত। এই 3 দিন পূরবী একদানা ভাতও খায়নি। অথচ কেউ জানেও না পূরবী যে খেতে যায় না। সজীবকে দিয়ে একটা পাউরুটি আনিয়েছিল পূরবী। যখন ইচ্ছে করে পানিতে ভিজিয়ে এক স্লাইস খেয়ে নেয়। ফর্সা গোলগাল মুখখানায় যেন রাজ্যের ব্যথা নেমেছে। দেখে মনে হয় একটা দুঃখপুরীর রাজকন্যা সে। এই মুখের হাসি ফিরিয়ে দিবে কে আবার? তানভীর মালয়েশিয়া গিয়েছে 15 দিন হলো। এই 15 দিনে পূরবী 2 বার মাত্র ভিডিও কলে কথা বলেছে তানভীরের সাথে। আজকে পূরবীর কলেজে পরীক্ষা আছে। প্রাইভেট কলেজে পড়ার এই এক হ্যাপা। রেগুলার ক্লাস করতে হয়, এক্সাম দিতে হয়। ফজরের নামাজের পর পূরবী বই নিয়ে বসলো। নিজেকে বারবার বোঝাতে লাগলো, বইয়ের চাইতে আপন আমার আর কেউ নেই এই জীবনে। যখন যাকে আঁকড়ে ধরেছি সবাই ছেড়ে চলে গেছে আমাকে একা করে দিয়ে। শুধু আজীবনের সঙ্গী হয়ে আমার এই বই আমার পাশে আছে। যে বই আমাকে ছেড়ে যায়নি, আমি কেন অভিমান করে তাকে ছেড়ে দিব? নিজেকে দেওয়া নিজের মোটিভেশন কাজে লাগিয়ে পূরবী প্রিপোজিশন নিয়ে বসেছে। দরজায় নখ হতে দেখে পিছনে ঘুরে তাকালো পূরবী। দেখে রেবেকা দাঁড়িয়ে আছে। এই প্রথম রেবেকা পূরবীর রুমে এসেছে। রেবেকাকে দেখে পূরবী চমকে উঠল। চেয়ার থেকে নেমে দাঁড়িয়ে বলল, মা আপনি? কঠোর গলায় রেবেকা বলল, রাতে রাহেলার হাত কাটা গেছে। আজ থাইকা ঘরের রান্ধন বন্ধনের কাজ তোমার করতে হইব। বাপের বাড়ি দিতে আসিলা দাসীবাদীর মতো, এইখানে আইসা রানী সাইজা বসছ। এসব পড়ালেখা ধুইয়ে আমরা পানি খামো না। পূরবী অবাক হয়ে তাকিয়ে রইল রেবেকার দিকে। তারপর বই নিয়ে চলে গেল রান্নাঘরে। চুলায় চায়ের পানি চাপিয়ে দিয়ে রেবেকাকে জিজ্ঞেস করলো, কি কি বানাতে হবে? রেবেকা একটু ভেবে বলল, ভাত রান্না 5 কেজি চাইলের, ডাল, মাছ ভাজা, আলু ভাজি, গরুর মাংস আলু দিয়ে রান্না, শিলপাটায় ভর্তা বানাইবা, লাউ শাক ভাজি করবা, আর এখন নাস্তার জন্য রুটি বানাও, লগে সবাইরে ডিম ভাজা দিবা। পূরবী চমকালো এত আইটেমের কথা শুনে। এখন 6:30 বাজে। 10টায় কলেজে ক্লাস শুরু, 11টায় পূরবীর পরীক্ষা। কলেজে যেতেই 45 মিনিট লাগে। কিছু না বলে এক চুলায় আটা সিদ্ধ করে নিল রুটির জন্য। চায়ের পানি নামিয়ে ভাত বসিয়ে দিল। আটা সিদ্ধ হলে সেই চুলায় ডাল বসিয়ে দিল। দ্রুত রুটি বানাতে লাগলো। 40টা রুটি বানাতে বানাতে পূরবীর ডাল রান্না হয়ে গেল। সেই সাথে প্রিপোজিশনও পড়া হলো। এর মধ্যে 7:30 বেজে গেছে। বুক ফেটে কান্না এলো পূরবীর। কখন বাকি কাজ করবে, কখন রান্না শেষ হবে? তানভীর কল দিল এর মধ্যে। পূরবী রিসিভ করতে পারল না। হাতে মাছের রক্ত। মাছ কাটতে বসেছে সে। মাছ কাটতে কাটতে বইয়ের দিকে বার কয়েক চোখ বুলালো। একটা রিপোর্ট আসতে পারে এক্সামে, সেটা পড়ে নিচ্ছে। পূরবী কল না তোলায় তানভীর তারিনকে কল দিয়ে বলল, আপা পূরবী কোথায়? কল তুলছে না, গিয়ে দেখ তো রুমে আছে কিনা, শরীর খারাপ মনে হয় ওর। তারিন ভীষণ বিরক্ত হলো ভাইয়ের উপর। পূরবীর রুমে গিয়ে ভিডিও কল দিয়ে বলল, তোর বউ রুমে নাই। আমি এখন কি মাইক দিয়ে চারদিকে অ্যানাউন্স করবো যে তানভীরের বউ হারায় গেছে? কোনো সহৃদয়বান ব্যক্তি যদি। তানভীর বাকি কথা না শুনে ফোন রেখে দিল। ভীষণ বিরক্ত লাগছে তানভীরের এখন। গত রাতেও পূরবী কল রিসিভ করেনি, এখনও কল রিসিভ করছে না। বুকের ভিতর এক অজানা ভয়ে এসে বাসা বাঁধল। তার পূরবী ঠিক আছে তো? শুধু তারই আছে তো? পূরবী চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে মাছ ভাজতে দিল। তারপর মাংসের জন্য আলু কাটলো। আলু ভাজির জন্য আলু কুচি করলো। পেঁয়াজ, মরিচ, টমেটো সব কাটতে কাটতে মাছ ভাজা হয়ে গেল। ভাত নামাতে গিয়ে পূরবীর বুক কেঁপে উঠল। এত বড় ভাতের পাতিল আগে কখনো পূরবী নামায়নি। এই পাতিলের মার কিভাবে ফেলবে সে? নিজেকে ভীষণ অসহায় মনে হলো পূরবীর। স্বামী ছাড়াই সংসারে তার দাম নেই। আজ তানভীর থাকলে নিশ্চয়ই সাহস হতো না কারোর। তানভীরকে কিছু বলতেও পারবে না পূরবী।
এই মাথা গরম লোকটা রেবেকাকে তুমুল গালাগালি করবে হয়তো, কিন্তু সে দূরেই থাকবে। অযথা রেবেকার সব কাজ তো পূরবীকে করতে হবে, সেই সাথে গালাগালি ফ্রিতে শুনতে হবে। অনেক কষ্টে ভাতের মার ফেললো পূরবী। তারপর এক চুলায় মাংস বসালো, অন্য চুলায় আলু ভাজি, তারপর বসলো শাক বাছতে। শাকে অনেক পোকামাকড় থাকে, তাই ভালো করে না বাছা হলে পূরবীর মন খুঁতখুত করে। আলু ভাজি হলে শাক ভাজি বসিয়ে দিল। ঘড়িতে ইতোমধ্যে 10টা বেজে গেছে। তারিন রান্নাঘরে এসে বলল, পূরবী, আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করতে হবে, একটু তাড়াতাড়ি করে দাও তো। আর আমার রুমে 1 কাপ চা দিও। পূরবী কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। একটু পেঁপে, গাজর, আলু, ডিম, পুঁইশাক, ডাল এসব মিশিয়ে তারিনের ছেলে রকির জন্য খিচুড়ি রান্না করে সবসময় রাহেলা। পূরবী বসলো এসব নিয়ে কাটার জন্য। তানভীর আবারও কল দিল। তখন পূরবী ফোন কানে নিয়ে হ্যালো বলতে শুনতে পেল। তানভীর বলছে, কাল রাত থেকে তোমাকে কল দিচ্ছি, তুমি কল ধরো না। এতক্ষণ কল দিছি, কল ধরো নাই, ঘরেও ছিল না। আপা গিয়ে খুঁজে আসছে তোমাকে। কই ছিলা তুমি? আমার সাথে কথা বলতে এত বিরক্ত লাগে তোমার? এরকম অবহেলা করো কেন আমাকে তুমি? তারিন সামনে দাঁড়িয়েছিল, পূরবী কোনো কথা বলতে পারলো না, তাই তানভীরকে জবাব না দিয়ে ফোন নামিয়ে রাখলো। এখন কথা বলার সময় নেই। 10টায় যেখানে ক্লাস শুরু হয়ে গেছে, এখন তানভীরের রাগ ভাঙাবে কখন পূরবী? তারিনের তানভীরের সাথে মিথ্যা কথা বলায় পূরবীর প্রচুর রাগ হলো তারিনের ওপর। সব কেটে দিয়ে তাই তারিনকে বলল, আপা, আমার ক্লাসের সময় যাচ্ছে, আমি যাই। আপনি রেডি নিন আজ একটু। রুমে গিয়ে বোরকা পরে ব্যাগ আর মোবাইল নিয়ে পূরবী ছুটল। উঠোনে নামতেই দেখে সজীব যাচ্ছে বাইক নিয়ে। পূরবীকে দেখে বলল, ভাবি, আপনারও আজকে দেরি হয়েছে দেখছি। আমার সাথে উঠে আসেন, নয়তো এক্সাম দিতে পারবেন না। তমিজ মিয়া উঠোনে বসে চুলে মেহেদি দিচ্ছিলেন। সজীবের কথা শুনে পূরবীকে বললেন, ক্লাস আছে যখন এত দেরি করলা কেন? যাও, সজীবের লগে যাও, পড়ালেখা হইল গিয়া সব কিছুর আগে। পূরবী সজীবের বাইকে করে চলে গেল কলেজের উদ্দেশ্যে। তারিন অগ্নিমূর্তি হয়ে মায়ের রুমের দিকে গেল পূরবীর নামে বিচার দিতে। পৈশের এক কুয়াশা জড়ানো সকাল। কুয়াশার ঘন আস্তরণের জন্য 1 হাত দূরে জিনিসও দেখা যায় না। উত্তরের বাতাসে সকলের অন্তরাত্মা কেঁপে ওঠে। হিমেল বাতাস দোল খেয়ে যায় কুয়াশা মাখা সর্ষে খেতে। টুপটুপ করে কুয়াশা ঝরে পড়ছে। সূর্য ওঠার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বাড়ির সবাই আরামদায়ক ঘুমে তলিয়ে আছে। ঘুম নেই রাহেলা আর পূরবীর। রাহেলা উঠে বাসি বাসন ধুতে বসে গেল। পূরবী বের হলো ঝাড়ু নিয়ে। গত 5-6 মাস ধরে রেবেকার কড়া নির্দেশ পূরবীকে সকালে উঠে সব কাজ করতে হয় রাহেলার সাথে। এক নীরব অভিমানে পূরবী তানভীরকেও কিছু জানালো না এসব নিয়ে। পূরবী মেনে নিল তার ভাগ্যটাই এরকম। এই পোড়া কপালে কি আর সুখ সইবে নাকি? পূরবী ঝাড়ু দেওয়ার মধ্যে একটা রিক্সা এসে থামলো উঠোনে। মাথায় ওড়না টেনে দিয়ে পূরবী জড়সড় হয়ে দাঁড়িয়ে তাকালো রিক্সার দিকে। তারপর কি হলো পূরবী জানে না। পূরবীর মনে হলো সে যেন স্বপ্ন দেখছে। মাথায় টুপি, গায়ে ব্ল্যাক হুডি, পিঠে ব্যাগ। তানভীর দাঁড়িয়ে আছে উঠোনে। পূরবী কি করবে বুঝতে পারছে না। সে কি সামনে এগিয়ে গিয়ে সালাম দিবে, নাকি সবাইকে ডাকবে? পূরবীর মনে হলো সে যেন পাথরের মতো জমে গেছে। এক পা সামনে কোনো শক্তিও নেই। তানভীর এগিয়ে এলো, এসে খুব শক্ত করে জড়িয়ে ধরলো পূরবীকে। শক্ত হাতের বন্ধনে পূরবীর মনে হলো দম বন্ধ হয়ে যাবে। পূরবী মনে মনে প্রার্থনা করলো, এই আলিঙ্গনে যেন তার মৃত্যু হয়। এর চাইতে সুখকর মৃত্যু আর কিছু হবে না। তানভীর ঘাড়ে একটা চুমু খেলো পূরবীর। শিউরে উঠল পূরবী শিহরণে। তানভীর রিক্সা ভাড়া মিটিয়ে রিক্সা বিদায় করলো। নিজের লাগেজ দুটো নামিয়ে পূরবীর হাত থেকে ঝাড়ু ফেলে দিয়ে পূরবীকে নিয়ে ঘরে গেল। রেবেকার কাঁচা ঘুম ভেঙে গেল চিৎকার শুনে। তানভীরের গলার স্বর শুনে রেবেকার মনে হলো স্বপ্ন দেখছে, কিন্তু স্বপ্ন না বাস্তব বুঝতে পারলো যখন রাহেলা এসে বলল, তানভীর ভাইজান আসছে খালাম্মা। রেবেকা ধরফরিয়ে উঠে বসলো বিছানায়। তানভীর আসছে? তানভীর কই থেকে আসবে এই 7 সকালে? আর মালয়েশিয়া থেকে তানভীর আসলে রেবেকাকে বলতো না আগে? কাউকে কিছু না জানিয়ে হুট করে চলে এলো কিভাবে তানভীর? রেবেকার রাগ আস্তে আস্তে বাড়তে লাগলো। সব পূরবীর চক্রান্ত বলে রেবেকার মনে হলো। রেবেকা উঠে গেল বাহিরের দিকে। ডাইনিং রুমে গিয়ে দেখে সবাই দাঁড়িয়ে আছে।
আনিকা, মিম, তারিন, তারেক, তুহিন, তৌসিফ, রাহেলা সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তানভীর মাকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। রাগে রেবেকা সরে দাঁড়ালেন, তারপর বললেন, এভাবে চলে এলি? একবার জানানোরও প্রয়োজন মনে করলি না আমাদের কাউকে? নামাজ পড়ে তমিজ মিয়া বাড়ি ফিরলেন। ঘরে ঢুকতে ঢুকতে শুনল রেবেকার কথা। তানভীরের জবাবের আগে তমিজ মিয়া বলল, তানভীর আমাকে বলে এসেছে, আমি জানতাম আজকে যে আমার ছেলে আসবে। বাবার কথা শুনে তানভীর গিয়ে জড়িয়ে ধরল বাবাকে। তমিজ মিয়া ছেলেকে বুকে পেয়ে খুব আনন্দে আটখানা হলেন। রেবেকার মুখ ভার হয়ে রইল। তৌসিফ এগিয়ে এসে মাকে ইশারা দিল। রেবেকা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তো এমন জরুরি চলে এলি কেন? কি হয়েছে? সামনের মাসে তৌসিফের বিয়ে, কত টাকা পয়সার দরকার, ওর বইয়ের জন্য গহনা করার টাকাও দিলি না। তানভীর হেসে বলল, আমার কপাল খারাপ যে মা, তাই আসতে হয়েছে। এসেছি পূরবীর বিচার করতে। একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এসেছি এবার মা। রেবেকা বুঝতে পারল না। পূরবীর গলা শুকিয়ে গেল তানভীরের কথা শুনে। তানভীর সোফায় বসে বলল, মা, এখানে তোমরা সবাই আছো, সবার সামনে আমি এখনই সব কথা সেরে নিতে চাই। তানভীরের কথা শুনে সবাই বুঝলো যে কোনো একটা সমস্যা হয়েছে। পূরবীর হাত পা কাঁপতে লাগলো। পূরবী খুঁজে পেল না সে কোথায় কোন অপরাধ করেছে সে। তবে কিসের বিচার হবে? ভাগ্য কি তাকে স্বামীর সংসারও করতে দিবে না? তানভীর ফোন থেকে কয়েকটা ছবি বের করলো, তারপর সবাইকে দেখিয়ে বলল, এই ছবিগুলো আমাকে আমার ছোট ভাই তৌসিফ পাঠিয়েছে। পাঠিয়ে বলেছে, ভাই, ভাবি তো কলেজে যাওয়ার নাম করে এই ছেলেটার সাথে ঘুরতে যায়। মা, আমার ভাই ভুলে গেছে আমি দূর দেশে থাকলেও দেশের সব খবর আমি রাখি। এই ছেলেটা সজীব, আমাদের সজীব। আমি নিজে ওকে বলে গিয়েছি পূরবীকে যাতে কলেজে আনা নেওয়া করে। আমি নিজেই টাকা দিই ওকে ওর বাইকের তেলের জন্য। আমার নিজেরও ভাই আছে, তবুও কেন আমি আমার চাচাতো ভাইকে বলেছি আমার বউকে আনা নেওয়া করতে জানেন? কারণ আমি জানি আমার ভাইয়ের কাছেও আমার পূরবী নিরাপদ না। সজীব সবচেয়ে বিশ্বাসযোগ্য। আমার ভাই ভেবেছে সজীবের মাথায় হেলমেট থাকায় আমি বুঝবো না এই ছেলে যে আমাদের সজীব। তৌসিফ আমাকে পূরবীর কলেজের কয়েকটা ছবি দিয়েছে। সেখানে পূরবী একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে কলেজের মেহগনি গাছের তলায়। সেই ছেলেটি আমার ক্লাসমেট রিপার ভাই। আমি পূরবীকে বলেছি ওই ছেলের কাছ থেকে রিপার ফোন নাম্বার নিতে। স্কুলের অনেক বন্ধুদের কথাই মনে পড়ে, সবার সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু তৌসিফ আমাকে বলল পূরবী ক্লাস না করে সব সময় ছেলের সাথে আড্ডা দিয়ে সময় কাটায়। মা, আমি না থাকার সুযোগে তুমি পূরবীকে দিয়ে ঘরের সব কাজ করানো শুরু করেছ। পূরবী কিন্তু আমাকে আজ পর্যন্ত কিছু বলেনি। আমি পূরবীকে ফোনে না পেলে যখন আপাকে কল দিতাম, ভাবিদের কল দিয়ে জিজ্ঞেস করতাম পূরবী কোথায়, ওনারা বলতেন পূরবী ঘরে নেই, ও কোথায় কেউ বলতে পারতো না। সবাই বলতো এই সময় হলেই পূরবী নাকি সবাই ঘুমে থাকার সুযোগে বের হয়ে যায়। আমি পূরবীকে কিছু জিজ্ঞেস করিনি এ নিয়ে, তবে আমি জানতাম সেই সময় পূরবী ব্যস্ত থাকতো রান্নার কাজে অথবা ঘরের কাজে। কেননা আমি আপা ভাবিদের জিজ্ঞেস করার পর রাহেলা আপাকে ভিডিও কল দিতাম। রাহেলা আপা কল রিসিভ করে ফোনটা রেখে দিত একপাশে। আমি দেখতাম ঘামে জবজবে হয়েও পূরবী কাজ করে যেত, কিন্তু একটা দিনও পূরবীর মুখ থেকে একটা অভিযোগ শুনিনি। মা, আমার বাবা আমার জন্য খাঁটি সোনা এনেছে। সেই সোনা আমি চিনেছি, তোমরা চিনলে না। আমি বুঝে গেছি যতদিন আমি বিদেশে আছি বাড়ি থেকে কল দিয়ে বিভিন্নভাবে সবাই পূরবীর নামে অপবাদ দিবে আমার কাছে। পূরবীকে আমি সিংহের কাছে রেখে গেছি। পূরবী বুঝতে পারেনি আমার পরিবারের লোকজন কি পরিমাণ বিষাক্ত। কিন্তু এই কয়দিনে বাড়ি থেকে তোমাদের সবার কল ছবি পেয়ে আমার মাথা খারাপ হয়ে যাবার মতো অবস্থা হলো। এই কয় মাসে আমি এটুকু বুঝে গেছি তোমাদের কাছে পূরবীকে রাখা যাবে না। তাই আমি এসেছি পূরবীকে নিয়ে যাবার জন্য। বাবার সাথে আমার কথা হয়েছে, বাবা সব কাগজপত্র রেডি করে রেখেছে। বয়স বাড়িয়ে দিয়ে পূরবীর পাসপোর্ট করতে দিব আজকে। 1 মাসের ভিতর আমি পূরবীকে নিয়ে চলে যাব। রেবেকা থমথমে মুখে বললেন, সব সিদ্ধান্ত তো তুই নিয়ে এসেছিস, তবে আর আমাকে বলার কি দরকার ছিল? তানভীর হেসে বলল, মা, এই পরিস্থিতির জন্য কে দেয় তুমি নিজেই যদি ঠান্ডা মাথায় একবার ভাবো তাহলে উত্তর পেয়ে যাবে।
তুমি যদি আর সবার মতো আমার বাবা মা হারা বউটাকে একবার কাছে টেনে নিতে, তবে আজ এই পরিস্থিতি হতো না। কেউ সুযোগ পেত না আমার বউকে নিয়ে এভাবে অপমান করার। আমারও আর্জেন্ট ছুটি নিয়ে এভাবে দেশে ফিরে আসতে হতো না। শুধু পুরবীর বাবা মা নেই, এটাই ছিল পুরবীর অপরাধ। মা, তুমি তো আমার মা, আমার তো মা আছে। আমার কি উপকার হলো মা থেকে, বলতে পারবে তুমি? রেবেকা কথা বলল না আর। সবার মুখ বন্ধ হয়ে গেল। তৌসিফ এগিয়ে এসে ভাইয়ের হাত চেপে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও ভাই। আমাকে মা বলেছে ভাবির পিছনে এভাবে গোয়েন্দাগিরি করতে। আমিও ভাবলাম ভাবিকে যদি বাড়ি থেকে বের করতে পারি, তবে তুমি আবার আগের মতো হবে, যখন যা চাইবো তাই পাবো। তানভীর হাসলো। রেবেকা মাথা নিচু করে রইল, লজ্জায় কারো দিকে তাকাতে পারছেন না। তানভীর হেসে বলল, মা, একটু ভেবে বলো তো, এই যে এভাবে পুরবীকে তুমি অপমান করতে এক পায়ে খাড়া হয়েছিলে, তুমি কি তাতে ভালো ছিলে? আমি কি ভালো ছিলাম তোমাদের ছেড়ে যোজন যোজন দূরত্বে থেকে? আমার প্রাণ রেখে গেলাম বাড়িতে, সেও ভালো ছিল না। মা, কোথাও কেউ ভালো থাকে না মনে এরকম হিংসা ঘৃণা পুষে রেখে। আমি তো আমার বউ নিয়ে চলেই যাব। যাকে নিয়ে সবার এত সমস্যা ছিল তাকে নিয়ে যাব। তারপর তোমরা সবাই ভালো থেকো। সত্যি সত্যি তানভীর 1 মাসের মাথায় পুরবীকে নিয়ে চলে গেল। রাহেলা ওই বাড়ির কাজ ছেড়ে দিল। সকাল থেকে রাত পর্যন্ত খাটতে হয় বলে রাহেলারও কাজের ইচ্ছে চলে গেল। রেবেকা সংসারে সবার আসল রূপ দেখতে শুরু করলো আস্তে আস্তে। তানভীর আর আগের মতো লাখ লাখ টাকা দেয় না মায়ের হাতে। মাসে 20,000 টাকা পাঠায় রেবেকাকে। সেই টাকা রেবেকার কখন খরচ হয়ে যায় হিসেব থাকে না। লজ্জায় ছেলের কাছে চাইতেও পারেন না। তমিজ মিয়ার কাছে আলাদা টাকা পাঠায় তানভীর, সেটা রেবেকা জানে না। সংসার বউদের হাতে চলে যাবার পর রেবেকা বুঝতে পারল, যাদের সে এতদিন আপন ভেবেছে তারাই তার সবচেয়ে পর। তারই নিজের শ্বশুর বাড়ি চলে গেল। আনিকা, মিম কেউই রেবেকাকে পাত্তা দেয় না। এমনকি শখ করে নিজের ভাইয়ের মেয়ে এনেছেন ছোট ছেলের বউ করে, সেও দাম দেয় না। তমিজ মিয়ার সাথে আজকাল বউদের কথা বলার চেষ্টা করেন তিনি, কিন্তু তমিজ মিয়া পাত্তা দেয় না, বরং বিরক্ত হয়ে বলে, যে খারাপ ছিল তারে তো সামনে থেকে সরিয়ে দিয়েছি। এখন তোমার ভালো বউদের ব্যাপার, তুমি জানো, আমাকে এসব বলে লাভ নেই। আজকাল রেবেকা কোথাও পাত্তা পায় না। মাঝে মধ্যে তাই তার চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমি ভালো নেই, একটুও ভালো নেই। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।